আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। অন্তত আপনি আওয়াজ তুলতে পারেন আর না পারেন, অন্তত আমার ভিডিওটা শেয়ার করে হলো প্রতিবাদ করুন। অন্তত যেন সবাই সচেতন হয় যে যার যার জায়গা থেকে প্রতিবাদ করা হয়। সালামু আলাইকুম। সদরের তান্দিগাঁও ইউনিয়নের 4 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা করে হত্যা করেছে প্রতিবেশী চাচারা। শুধু তাই নয়, শিশু ফাহিমাকে হত্যার পর মরদেহ ওড়না দিয়ে পেঁচিয়ে সুটকেসে করে দুবাই থেকে দেখা গেছে। করে নিখোঁজের 6 দিন পরে শিশুর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মনে করা হচ্ছে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে গলা কেটে শিশু হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবাই? জানি ভালো থাকার কোনো উপায় নেই, কারণ আমরা এমন একটা দেশে বসবাস করি এখানে ভালো থাকার মতো কোনো উপায় নাই। একের পর এক দর্শন হইতেছে, একের পর এক দর্শন হইতেছে, এগুলো নিয়ে ইস্যু তৈরি হইতেছে। একটা দর্শনের আড়ালে আরেকটা দর্শন চাপা পড়ে যাইতেছে। আমি আপনাদেরকে কিছু কথা, কিছু পয়েন্ট তুলে ধরতে চাই যেগুলো আমার মনের মধ্যে চলতেছে বা আমার মনে হচ্ছে, সেগুলো আমি আপনাদের সাথে তুলে ধরতে চাই। এই যে রামমিসা ধর্ষণ এবং কি হত্যা, তার আসামি স্বীকারোক্তি দিয়েছে, সবকিছু হয়েছে, এটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনাও চলতেছে, কথাবার্তা চলতেছে ফেসবুক, মিডিয়া, ইউটিউব, সব জায়গাতে। কিন্তু এরপরেও পুলিশ প্রশাসন বলতেছে যে কি 7 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিবে। আমার একটা সাদা মনের প্রশ্ন, যে একটা আসামি যখন তার অপরাধ স্বীকার করছে, তাহলে কেন সেটা 7 দিন সময় লাগবে? হ্যাঁ। দ্বিতীয় কথা, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব একটা প্রেস ব্রিফিং এ বলছিল যে 1 মাসের মধ্যে এটার বিচার কার্যকর করার প্রতিশ্রুতি দিচ্ছে। আমার আবারও কথা হচ্ছে যে যখন সবকিছু মানে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার, পরিষ্কার, যে সেই আসামি সেই খুন করছে, সেই ধর্ষণ করছে, সেই স্বীকার করছে, সবকিছু একদম ক্রিস্টাল ক্লিয়ার, এরপরেও কেন ডিলে করা হচ্ছে? এরপরও কেউ বলতেছে 7 দিন, কেউ বলতেছে 1 মাসের প্রতিশ্রুতি। এসব ছেলে মানুষই খেলার মানেটা কি? হ্যাঁ, একটা তামাশা শুরু করে দিছে সবাই মিলে এটারে। কি হইলো আবার, গতকালকে জুমার নামাজের পরে নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেবের উপর হামলা করা হয়েছে, যেন রামিস ইস্যুটা ধামাচাপা পড়ে যায়। কারণ আমাদের বাংলাদেশ এমন একটা দেশ, আমি পূর্বের ভিডিওতেও বলছি যে এখানে একটার পর একটা টপিক আসবে, পূর্বে টপিকটা ধামাচাপা পড়ে যাবে। ঠিক তারা এই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার জন্যই নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা করছে। কেন হামলা করছে আমি আপনাদেরকে একটু বলি। এই যে রামিসার বাবার কাছে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব সান্ত্বনা দেওয়ার জন্য গেছে, সালাউদ্দিন সাহেব সহ। আপনারা ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করলে ওইখানে দেখবেন যে তারেক রহমান সাহেব এবং সালাউদ্দিন সাহেব গেছে, কিন্তু ঠিকই, কিন্তু এটা কিন্তু মানে জনগণের চাপে পড়ে গেছে ওনাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। এটা একটা নাটক ছাড়া আর কিছুই না। আমি ভিডিওর মাঝখানে একটা কথা বলে রাখি, আমি কোনো দলের দালালি করতে আসি নাই, না তো জামাত শিবিরের দালালি করতেছি, না তো বিএনপি দালালি করতেছি, না তো আমি কোনো দলেরই দালালি করতেছি না। আমি যেটা সাদাকে সাদা বলতে আসছি, কালাকে কালা বলতে আসছি, অন্যায়কে অন্যায় বলতে আসছি, ন্যায়কে ন্যায় বলতে আসছি। এই যে ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন, ওইখানে সালাউদ্দিন সাহেব বিছানার মধ্যে 3বার বসছে, 3বার উঠে দাঁড়াইছে। তারেক রহমান সাহেব বিরক্ত হয়ে বারবার ওনাকে হাত দিয়ে বসার জন্য ইশারা করতেছে, উনি বসতেছে, উঠে দাঁড়াইতেছে। তাহলে এটা থেকে তো স্পষ্ট বোঝা যায় যে এটা নাটক ছাড়া কিছু না, ওনারা চাপে পড়ে এখানে বাধ্য হয়ে আসছে সান্ত্বনা দেওয়ার জন্য। আরেকটা কথা, এখানে সান্ত্বনা দেওয়ার কি দরকার? সান্ত্বনা দিলে কি তারেক রহমান আর সালাউদ্দিন সাহেব যদি সান্ত্বনা দেয়, তাহলে কি আমাদের বোন রামিসা কি ফিরে আসবে, বা রামিসার বাবা কি রামিসাকে ফিরে পাবে? আর ভাই, সারা বাংলাদেশের মানুষে তো রামিসার বাবার জন্য সান্ত্বনা দিতেছে, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, সব জায়গাতে। তো তাহলে সান্ত্বনা দিলে কি ওই মেয়ে ফিরে আসবে, আমাদের বোন কি ফিরে আসবে? আসবে না তো। তাহলে সান্ত্বনার কি দরকার? অন্যায় হয়েছে রামিসার মেয়ের, রামিসার বাবার সাথে, রামিসার সাথে, আপনারা অপরাধীকে শাস্তি দিবেন। এর থেকে বড় সান্ত্বনা তো আর হইতে পারে না। আমি অনেক ছোট একটা মানুষ, এসবে কিছু বুঝি না। যতটুকু আমার ব্রেনে ধরতেছে আমি ততটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। আমি কোনো প্রফেশনাল ব্লগার না, প্রফেশনাল ইউটিউবার না, প্রফেশনাল জার্নালিস্ট না, কিছুই না। আমি আমার মনের অভিব্যক্তিগুলো আপনাদের সাথে তুলে ধরতেছি। কারণ হচ্ছে, আমরা যদি সবাই যে যার যার জায়গা থেকে আওয়াজ না তুলি, প্রতিবাদ না করি, আমাদের বাংলাদেশে এটা চলতেই থাকবে, চলমানই থাকবে। কালকে হয়তো দেখা যাবে আমার আপনার বোনের সাথে এটা হয়েছে, তখন আমরা কি করব? আমার কথা হচ্ছে, তারেক রহমান সাহেব এবং সালাউদ্দিন সাহেব ওখানে গিয়ে সান্ত্বনা দেওয়া তো প্রয়োজন নেই, টাকা দেওয়া তো প্রয়োজন নেই। টাকা দিয়ে কি মেয়েটাকে নিয়ে আসা সম্ভব? আমার বোন কবরে চলে গেছে, এখনো আসামি জীবিত। এটা কিছু হইলো? এটা কোনো মানে বিচার হইলো? কেউ সান্ত্বনা দিতেছে, কেউ আবার টাকা দিতেছে। আমার কথা হচ্ছে একটা কথা, যে অন্যায় হয়েছে, শাস্তি দিবেন, জনসম্মুখে তাকে ফাঁসি দিবেন। ও আচ্ছা, আরেকটা কথা বলে, সালাউদ্দিন সাহেব বলতেছে যে এটা নাকি মধ্যযুগীয় পন্থা হয়েছে, আমরা এখন আধুনিক যুগে। আমি মুখের ভাষা খারাপ বলবো, আমরা এখন মধ্যযুগে ইউটিউবে মুখের ভাষা খারাপ করে পরে আবার এটা ভিডিওতে সমস্যা হয়। না হয় আরো কয়েকটা কথা বলতাম। এই যে সালাউদ্দিন সাহেব বলতেছে যে এটা মধ্যযুগীয় কায়দা হয়ে যায়, তাহলে এই যে নরপিশাচটা যে আমার বোনকে এত নির্মম ভাবে ধর্ষণের পর তার পুরো দেহ কাটাকাটি করেছে, তারা হত্যা করছে, এটা কোন যুগের আলামত? এটা কোন যুগীয় অপরাধ? সালাউদ্দিন সাহেবের কাছে একটা প্রশ্ন, কোন যুগীয় এটা অপরাধ? তাহলে আপনি সেটা বলতে পারবেন। তো অপরাধটা যদি মধ্যযুগীয় হয়, তাহলে আপনি বলেন যে শাস্তিটা মধ্যযুগীয় পন্থায় কেন হবে?
আরেকটা দেখলাম যে ঝিনাইদহে মাত্র মনে হয় 3 বছরের শিশু বাকলিয়াতেও 3 বছর 4 বছরের, এটাও 3 বছর 4 বছরের। মানে কতগুলা ঘটনা আপনাদের সাথে তুলে ধরবো আমি বুঝতেছি না, একের পর এক অপরাধ হয়ে যেতেছে। ঝিনাইদহের ওই ভিডিওটা আমি আপনাদেরকে যদি সম্ভব হয় আমি স্ক্রিনে দিব, আপনারা দেখার চেষ্টা করবেন, কারণ ফ্যামিলি লোক এটাকে মিডিয়ার সামনে আনতে চাইতেছে না, তাই বাচ্চাটাকে দেখানো সম্ভব হয় না। কিন্তু আপনারা এই ডক্টরের কথা শুনলে বুঝতে পারবেন, ভিডিওটি আমি সম্ভব হলে দিয়ে দিব, আপনারা দেখবেন। বছরের শিশু ধর্ষণ হয়েছে। আমি তার মুখ দেখাবো না আপনাদেরকে, তার পরিবারে নিষেধ আছে। আমি শুধু নিচে থেকে তাকে একটু দেখাচ্ছি, এই শিশুটি ধর্ষণ হয়েছে। চিন্তা করেন, আসলে বাংলাদেশে ইসলামী শাসন খুব বেশি প্রয়োজন হয়ে পড়েছে। এখন বললে তো অনেকে আমার পারে খেপে যাবে। আছে এখানে হসপিটালের সিস্টাররা আছে, দেখতে পাচ্ছেন। আমি নিজের থেকে বিশ্বাস করি আমি আপনারা যদি এই ঘটনাটি লক্ষ্য করেন তাহলে দেখবেন এই ভাইটি একজন দর্শককে নিজ হাতে শাস্তি দিয়েছে, মেরে ফেলেছে, কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, তাকে হ্যান্ডকাপ পরাইছে। কিন্তু যখন দর্শক ধর্ষণ করে তাকে ধরতে পারে না, তারা গ্রেপ্তার করতে পারে না। এখানে পুলিশ ওই ভাইটিকে বলতেছে যে এখন যে আমরা আপনাকে গ্রেপ্তার করছি, সেই ভাইটি উত্তর দিছে যে কি এখন আমার পারছেন, কিন্তু তখন তো আর আপনারা দর্শককে তো আর ধরতে পারেন না। দর্শককে আপনারা গ্রেপ্তার করলেও দর্শককে আপনারা শাস্তি দিতে পারেন না। আমাদের নিয়ম, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের প্রশাসন হচ্ছে এরকম। এইভাবে যেগুলো হয়তো আমাদের সামনে আসতেছে ওইগুলো আমরা দেখতেছি, এরকম কত হাজার হাজার লক্ষ লক্ষ ধর্ষণ, লক্ষ লক্ষ অপরাধ ধামাচাপা পড়ে যায়। শুধু মেয়েরা তার সম্মান বাঁচানোর জন্য, বাবারা তাদের সামাজিক সম্মান রক্ষার জন্য এগুলা চাপা রাখে যেন সম্মান নষ্ট না হয়, কিন্তু তারা ভিতরে দুকড়ে দুকড়ে মরে। এভাবে আর কত চলবে? আমার কথা হচ্ছে কারো সান্ত্বনা দরকার নেই, টাকাও দেওয়ার দরকার নেই, আর্থিক সহযোগিতারও দরকার নেই। ওই মেয়ের বাবার দরকার হচ্ছে বিচার। আপনি বিচার করেন, ওই মেয়ের বাবা এমনিতেই সান্ত্বনা পেয়ে যাবে। কি যে বলবো, আমাদের বাংলাদেশের কথা খুব আফসোস হইতেছে। গতকালকে সারা রাত এবং কি গত 2 রাত, বিশ্বাস করবেন কিনা জানি না, আপনারা ঘুমাইতে পারেন একটুও। ঘুমাইলে মনে হয় যেন কোনো না কোনো আরেকটা ঘটনা ঘটতেছে, আমার অন্য কোনো বোন দর্শন হইতেছে। এগুলা কি শুরু হয়েছে আমাদের বাংলাদেশে? কবে এগুলা থামবে? কবে আপনারা এগুলা সুষ্ঠু বিচার করবেন? কবে আপনাদের বিবেক নাড়া দিবে? কবে হবে? আরেকটা ভিডিও দেখলাম যে কি একজন হুজুর নাকি একটা মেয়েকে দর্শন করছে। ওই হুজুর তার স্বীকারোক্তি দিছে যে সে দর্শন করে নেয়, বলছে যে কি পারলে ওনার ডিএনএ টেস্ট করানোর জন্য, অথচ ওনার ডিএনএ টেস্ট তো করা হয় নাই, উল্টা ডিএনএ টেস্ট না করে ওনাকে রিমান্ডে পাঠানো হয়েছে। অন্যদিকে এখানে আসামি স্বীকারোক্তি দিচ্ছে, সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার, এরপরেও এখনো পর্যন্ত আইন গড়িমসি করতেছে বিচার করার জন্য। অথচ অপরাধ দুইটাই একই, সবকিছু একই, কিন্তু এখানে দুইটা আইনের অর্থাৎ দুইটার বিচারে ভিন্ন ভিন্ন। এটা কেন? এই অবিচার কেন? মানে ওনার দাড়ি টুপি আছে, উনি হুজুর, উনি দর্শন না করলেও উনি দর্শক, উনি অপরাধ না করলেও উনি অপরাধী, আর যে অপরাধ করছে, যে সে স্বীকার করছে সে অপরাধী, এরপরও মানে তার বেলা গড়িমসি। কার এত মায়া লাগে? কে এগুলা করতেছে? কে এইসব অপরাধীকে মানে বাঁচানোর চেষ্টা করতেছে? যে বাঁচানোর চেষ্টা করতেছে তার কি মা বোন নাই? হ্যাঁ, তার কি বউ নাই, মা নাই, বোন নাই, মেয়ে নাই? মানে আরেকটা কথা আমি আপনাদেরকে বলবো, কয়টা কথা বলবো আমার মাথায় ঢুকতেছে না, একটার পর একটা ইস্যু। যে উকিলরা, যে লয়াররা ধর্ষকের হয়ে কোর্টে লড়ে, ওই লয়ারের কি মা বোন নাই, মেয়ে নাই? ওই লয়ারের কি ফ্যামিলি নাই? ওই লয়ারটা কি এই কেসটা যদি না নেয় তার কি পেটে ভাত ঢুকবে না? টাকা উপার্জন করার আর অন্য কোনো রাস্তা নাই? সে কেন ধর্ষকের হয়ে লড়তে হবে? হ্যাঁ, এমন যদি হইতো এখানে অনেক ধোঁয়াশা আছে, উনি দর্শন করে না কিন্তু উনি ফেঁসে গেছে, তাহলে সেটা অন্য কথা, অন্য বিষয়, যে তার ন্যায় ইনসাফের জন্য তার পক্ষে উকিল প্রয়োজন। কিন্তু যেখানেও একদম সবকিছু পরিষ্কার, এরপরও কেন ওদের পক্ষ হয়ে লয়াররা কাজ করে? ওই লয়ারদের কি মানে মা বোন, মেয়ে নাই, বউ নাই, বাসায় ফ্যামিলি নাই? অনন্ত জলিল সাহেব একটা কথা ঠিকই বলছে, আমাদের নায়ক অনন্ত জলিল, যে ওই লয়ারদের মা বোন নাই নিশ্চয়ই, ওই লয়ারদের পেটে ভাত ঢুকবে না যদি দর্শকদের হয়ে যদি তারা কোর্টে না লড়ে। এখনো সময় আছে, আওয়াজ তুলুন, প্রতিবাদ করুন, সাদাকে সাদা বলুন, কালাকে কালা বলুন, অন্যায়কে অন্যায় বলুন। দল মত নির্বিশেষে অপরাধী অপরাধী, অপরাধীর কোনো ধর্ম নাই, অপরাধীর কোনো দল নাই। আরেকটা জিনিস দেখলাম যে রামিসা হত্যার যে সোহেল রানা, জানোয়ার ফিশাস সোহেল রানা, অনেকে বলতেছে নাকি উনি জামায়াতের লোক, উনি শিবিরের লোক, উনি এটার লোক, ওইটার লোক। আমার কথা হচ্ছে ভাই, উনি কোন দলের লোক ওইটা ডাজন্ট ম্যাটার, উনি অপরাধ করছে এটাই ম্যাটার।
আর তার চেয়েও বড় কথা হচ্ছে মিডিয়া যেন অপপ্রচার চালাচ্ছে মিডিয়ার ভাইগুলা যে উনি জামাত শিবিরের লোক বা অন্য লোক, তাহলে একটা পোস্টারে তো দেখা গেছে উনি বিএনপির লোক। পোস্টারটা আমি যদি পারি নিচে দিয়ে দিব, আপনাদেরকে দেখবেন উনি না বিএনপির লোক। তাহলে কয়টা কথা বলবো, কয়টা প্রমাণ আপনাদের সামনে তুলে ধরবো? প্রমাণ চোখের সামনে থাকা সত্ত্বেও পুলিশ প্রশাসন এগুলা নিয়ে গড়িমসি করতেছে। আসিয়া রায় এখনো পর্যন্ত ঝুলে আছে। আমাদের বাংলাদেশ, সালাউদ্দিন সাহেব বলতেছে যে আমাদের বাংলাদেশ নাকি আধুনিক, কিন্তু আমাদের বাংলাদেশের সংবিধান চলে এখনো 1800 আইনের সংবিধান অনুযায়ী। এটা কেমন আধুনিকতা আমাদের বাংলাদেশে? অন্য সব দেশ যেমন আধুনিক তেমন তাদের আইনও আধুনিক। আর আমাদের বাংলাদেশ আধুনিক 2026 সাল, কিন্তু আমাদের বাংলাদেশের আইন এখনো 1900 সালের সংবিধান অনুযায়ী চলে। আমার কথা হচ্ছে যে সংবিধানে যে আইনে অপরাধীদের অপরাধ স্বীকারোক্তি পাওয়ার পরে সে অপরাধ করছে এটা ক্লিয়ার হওয়ার পরও যে ফর্মালিটিস দেখাতে হয়, ওই রকম আইনের তো দরকার নাই, ওই রকম সংবিধানের তো দরকার নেই। প্রয়োজনে সংবিধান চেঞ্জ করেন, আইন চেঞ্জ করেন, ধারা চেঞ্জ করেন, যেখানে অপরাধ স্বীকার করে অপরাধী ক্লিয়ার হয়ে যাওয়ার পরে তার 24 ঘন্টার মধ্যে ফাঁসি হবে, তাও জনসম্মুখে ইসলামী শরিয়া আইন অনুযায়ী। আপনি অন্তত ইসলামী শরিয়া আইন অনুযায়ী কয়েকটা অপরাধীর শাস্তি দেন, আপনি এরপরে দেখেন বাংলাদেশে কয়টা ধর্ষণ হয়। আল্লাহর রাস্তায় মিডিয়া, প্রশাসন, এমপি, মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সবার কাছে একটাই অনুরোধ। আমি ছোট একটা মানুষ, আমার ভিডিও হয়তো এত দূরে যাবে না, এরপরও একটা অনুরোধই থাকবে যে যার যার জায়গা থেকে আওয়াজ তুলুন, যতটুকু পারেন প্রতিবাদ করুন। আপনি হয়তো মনে করতেছেন আপনি যদি এখন প্রতিবাদ করেন হয়তো বা আপনার উপরে গুম খুম হামলা হইতে পারে। আর ভাই একটা কথা মাথায় রাখবেন, মুমিন লোক অর্থাৎ আমরা মুসলমান জন্ম নিছি বাতিলের বিরুদ্ধে কথা বলার জন্য, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য, মরার জন্য। আর আমরা যখন মানুষ হয়ে জন্ম নিছি আমাদেরকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। তো আপনি যেহেতু জানেন আপনাকে মরতেই হবে, আপনি যদি ন্যায়ের পথে থেকে মরেন সমস্যাটা কোথায়, আপনি যদি প্রতিবাদ করে মরেন সমস্যাটা কোথায়, তখন মানুষ আপনাকে সম্মানের সাথে স্মরণ করবে যে না ওই ভাইটা ওই মেয়েটার ধর্ষণে প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হয়ে মারা গেছে। তখন মানুষ আপনাকে সম্মানের সাথে স্মরণ করবে। আপনি এমনও মরবেন অমনও মরবেন, আপনার যেহেতু প্রাণ আছে আপনি একদিন একদিন মরবেন। আল্লাহ আপনার মরণ যেভাবে লিখে রাখছে ওইভাবেই মরবেন। তাহলে প্রতিবাদ করতে ভয় কিসের? আজকে আপনি চুপ থাকবেন, কালকে আরেকজন চুপ থাকবে, এভাবে ভয় ভয় সবাই চুপ থাকবে। তো এভাবে যদি চুপ থাকেন আমাদের বাংলাদেশ তো আর বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ ধর্ষণের দেশ হয়ে যাবে। পরবর্তী প্রজন্ম তাদের সাধারণ জ্ঞান বইয়ের মধ্যে তারা পড়বে যে ধর্ষণের দেশ কাকে বলা হয়, বাংলাদেশকে ধর্ষণের দেশ বলা হয়। সালামু আলাইকুম। যাওয়ার আগে আরেকটা কথা বলে যায়, আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। অন্তত আপনি আওয়াজ তুলতে পারেন আর না পারেন, অন্তত আমার ভিডিওটা শেয়ার করে হলেও প্রতিবাদ করুন, অন্তত যেন সবাই সচেতন হয় যে যার যার জায়গা থেকে প্রতিবাদ করা হয়। সালামু আলাইকুম।